আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সপ্তম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমরা আজকে অ্যারে এবং স্ট্রিং নিয়ে আলোচনা করব এবং এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এবং আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড অ্যারেস অ্যান্ড স্ট্রিংস। এটি আমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে। আজকের ক্লাসটি কমপ্লিট করার পরে তোমরা অ্যারে সম্পর্কে বিস্তারিত জানবে, অ্যারে ব্যবহার করে প্রোগ্রাম লিখতে পারবে, তোমরা স্ট্রিং ব্যবহার করে প্রোগ্রাম লিখতে পারবে, বিভিন্ন ধরনের স্ট্রিং এর মেথড সম্পর্কে জানবে। এই দুটি বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রোগ্রামিং করতে হলে এই দুটি বিষয় কি লাগে। এছাড়াও আমরা পূর্বের অধ্যায়গুলোতে যেগুলো পড়েছি, তোমাদেরকে দেখিয়েছি বিভিন্ন ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট গুলো, ইফ এলস, নেস্টেড ইফ এলস, সুইচ, ফর, হোয়াইল, এই সকল লুপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই সকল স্টেটমেন্টগুলো সবসময় কিন্তু কাজে লাগে। আশা করি এগুলো তোমরা বাড়িতে বসে দেখেছো এবং এগুলো সম্পর্কে তোমাদের কনসেপ্ট এখন ক্লিয়ার হয়েছে। তো আমরা আজকে অ্যারে সম্পর্কে জানি এবং স্ট্রিং সম্পর্কে জানি। চলো তাহলে, অ্যারে আসলে কি জিনিস আমি যদি তোমাদেরকে এখন বলি যে তোমরা 100টি ভেরিয়েবল ডিক্লেয়ার করো, তাহলে তোমরা কি করবে? ইন্টিজার a, b, এভাবে তোমরা 100টি তোমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবে। তাহলে কি হলো? এই কাজটি কিন্তু অনেক জটিল একটি কাজ, তাই না? এই কাজটিকে সহজ করে তোলার জন্য যারা সি# ডিজাইন করেছে তারা অ্যারে তৈরি করেছে। অ্যারে হচ্ছে একই টাইপের অনেকগুলো ভেরিয়েবলের সমষ্টি, যাকে আমরা অ্যারে বলি। এবং এই অ্যারেতে কি থাকবে? আমি যদি চাই যে একটা লিমিট করে দিব যে আমার 100টি ডেটা প্রয়োজন বা আমার 100টি ভেরিয়েবল প্রয়োজন, তাহলে আমি তার আমি ইন্ডেক্স বলে দিব। তাহলে কি হবে? সে যদি আমি 100 বলি তাহলে কি হবে? সে 0 থেকে 99 পর্যন্ত মানে 100টি ভেরিয়েবলকে সে একটি অ্যারে ডিক্লারেশনের মাধ্যমে কিন্তু সে আমাদের কাছে দিতে পারবে। এবং সে 100টি ভেরিয়েবলের মধ্যে কিন্তু সে কি করতে পারবে? অনেকগুলো এলিমেন্টকে সে রাখতে পারবে। এবং এই সকল ক্ষেত্রে ইন্ডেক্স শুরু হবে 0 থেকে এবং আমরা সর্বোচ্চ যে সংখ্যাটি বলবো সেই সংখ্যা থেকে 1 মাইনাস হবে, মানে n-1। যদি আমরা বলি 100টি, তাহলে হবে আমাদের 0 থেকে 99 পর্যন্ত আমাদের ইন্ডেক্স। এবং আমরা এই ইন্ডেক্সের মধ্যে কি রাখতে পারবো? অনেকগুলো আমরা ভ্যালুকে রাখতে পারবো। তাহলে আমরা অ্যারে বুঝতে পারলাম যে একই টাইপের অনেকগুলো ভেরিয়েবলের সমষ্টি। এখানে টাইপ বিভিন্ন ধরনের ডেটা টাইপ হতে পারে, বিভিন্ন ধরনের ভ্যালুকে আমরা রাখতে পারি এর মধ্যে, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল টাইপের। এর কি কি সুবিধা রয়েছে? যে আমরা যখন অনেকগুলো ভেরিয়েবল যখন আমাদের ডিক্লেয়ার করতে হবে না, তাহলে কি হবে? আমাদের অনেকগুলো কোড কমবে। যদি আমাদের কোড কমে যায় তাহলে কি হবে? আমাদের প্রোগ্রামের কমপ্লেক্সিটি কমবে, আমাদের প্রোগ্রাম দ্রুত রান করবে। কারণ আমরা জানি যত কম কোডকে আমরা যত কমিয়ে লিখতে পারি তত আমাদের প্রোগ্রামিং এর জন্য কিন্তু সুবিধা। তাহলে আমাদের প্রথম সুবিধা হচ্ছে কোডকে সে অপটিমাইজেশন করবে। এরপরে রয়েছে র্যান্ডম অ্যাক্সেস করতে পারবো আমরা, যে আমাদের এলোমেলো ভাবে যে কোনো ডেটাকে আমরা যে কোনো ভাবেই আমরা অ্যাক্সেস করতে পারবো। এরপরে আমরা ইজিলি ট্রাভার্স করতে পারবো ডেটাকে, মানে সহজে আমরা ডেটায় ঢুকতে পারবো, কোনো সমস্যা হবে না। এরপরে আমরা ইজিলি আমরা ডেটাকে ম্যানিপুলেশন করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো, মানে আমরা কোনো ডেটাকে ইনসার্ট করতে পারবো, আমরা কোনো ডাটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, আমরা মুছতে পারবো, এটাকে আমরা মডিফাই করতে পারবো। এছাড়াও আমরা পারবো কি? ডেটাকে আমরা সহজেই আমরা শর্টিং করতে পারবো, আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। অনেকগুলো সুবিধার মধ্যে একটি অসুবিধা রয়েছে, সেটি হচ্ছে এই অ্যারের সাইজটা হচ্ছে ফিক্সড বাই ডিফল্ট। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে একটি অ্যারের 2 GB। এটি হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। তাহলে কি অসুবিধার চেয়ে কি তার সুবিধাগুলোই আসলে বেশি? তাহলে আমরা এই সুবিধাগুলোকে গ্রহণ করি আসলে। এরপরে আমরা দেখব যে ডিক্লেয়ার এন্ড ইনিশিয়ালাইজ অ্যান অ্যারে। একটি অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়।
আমরা যদি সিনট্যাক্স, আমরা সব সময় আমরা সিনট্যাক্স সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সিনট্যাক্স যদি আমরা বুঝি তাহলে কি হবে, আমাদের যে কোনো আমাদের প্রোগ্রাম লিখতে বা তার কোডগুলোকে আমাদের বুঝতে কিন্তু অনেক, বা ডিক্লারেশন করতেও কিন্তু সুবিধা হয়। কিন্তু আমরা সিনট্যাক্স কি, একটি অ্যারে ঘোষণা করার, ডেটা টাইপ, তারপর ব্র্যাকেট, তারপর অ্যারে নেম থাকবে। এখানে ডেটা টাইপ কি হবে, ডেটা টাইপ হবে ইন্টিজার হতে পারে, ক্যারেক্টার হতে পারে, ফ্লোট হতে পারে, ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যারের নাম থাকবে, যে কোনো একটি আমরা নাম দিতে পারি। তারপর ব্র্যাকেট, ব্র্যাকেটে কি থাকবে, তার সাইজ উল্লেখ থাকবে, আসলে যে আমরা কত পর্যন্ত ডেটাকে নিয়ে আমরা কাজ করতে চাই, তার রেঞ্জ কতটুকু হবে। যেমন আমরা এখানে একটি এক্সাম্পল দিলাম যে ইন্টিজার, তারপর ব্র্যাকেট দেওয়ার পরে ARR, অ্যারে একটি, তার মানে কি, এটি হচ্ছে একটি আমরা অ্যারেকে ডিক্লেয়ার করলাম। এরপরে আমরা দেখবো যে ইনিশিয়ালাইজিং অ্যান অ্যারে, কিভাবে আমরা অ্যারের মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করব। তো এখন যখন আমরা অ্যারের মধ্যে যখন একটা সাইজ আমরা উল্লেখ করব, তখন আমাদের উল্লেখ করতে হবে এভাবে, ইন্টিজার ব্র্যাকেট, তারপরে অ্যারে নেম সমান নিউ। নিউ হচ্ছে একটি কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে আমাদের ইউজ করতে হবে। তারপরে আবার টাইপটাকে উল্লেখ করতে হবে, আবার ব্র্যাকেটের মধ্যে আমাদের সাইজটাকে উল্লেখ করতে হবে। তাহলে কি হবে, আমাদের একটি অ্যারে, এই ARR নাম, তার সাইজ হচ্ছে 5। এই 5 মানে হচ্ছে কি, 0 থেকে 4 পর্যন্ত তার ইন্ডেক্স। তার মানে সে এই 5টি ইন্ডেক্সের মধ্যে কি রাখতে পারবে, সে ভ্যালুগুলোকে রাখতে পারবে। আমরা 3 ভাবে আমরা অ্যারেকে ইনিশিয়ালাইজ করতে পারি, মানে তার মধ্যে আমরা মানকে রাখতে পারি। প্রথম হচ্ছে এভাবে, যে আমরা অ্যারের সাইজ উল্লেখ করে তারপরে তার ডেটাগুলোকে লিখলাম, যে আমরা যেহেতু জানি এখানে আমরা 4টি ডেটাকে রাখতে পারবো, তাহলে আমরা এখানে 0, 1, 2, 3, 4 আমরা এখানে 5টি আমরা ভ্যালুকে কিন্তু আমরা রাখতে পারবো 0 থেকে 4 পর্যন্ত। এখন আমরা চাইলে আমরা এই সাইজটাকে আমরা অমিট করতে পারি, তাহলে আমরা এভাবে লিখতে পারি, তাতেও আমাদের কোনো ভুল হবে না, যে আমাদের সাইজটাকে অমিট করে দিয়ে আমরা এভাবে লিখতে পারি। এছাড়াও আমরা নিউ অপারেটর, নিউ যে কিওয়ার্ড, এটাকেও আমরা অমিট করতে পারি। তাহলে আমরা ইন্টিজার, তারপরে ব্র্যাকেট, অ্যারে নেম সমান দিয়ে আমরা আমাদের এলিমেন্ট বা আমাদের যে ভ্যালুগুলো, শুধুমাত্র সেই ভ্যালুগুলোকে আমরা রাখি। তাহলে সে কি অটোমেটিক্যালি সে বুঝতে পারবে যে আসলে তার মধ্যে 5টা ভ্যালুই রয়েছে, যে তার ইন্ডেক্সগুলো 0, 1, 2, 3, 4 পর্যন্ত। তাহলে আমরা এভাবে কিন্তু আমরা একটি অ্যারের মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো। এরপরে আমরা দেখবো যে ক্লাসিফিকেশনস অফ অ্যারে। অ্যারে আসলে সি শার্পে 3 ধরনের, সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, জ্যাকড অ্যারে। সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে আমরা প্রথমে স্লাইডগুলোতে যে আমরা একটু আগে যে দেখালাম, যে অ্যারেটা দেখালাম আমরা উদাহরণ হিসেবে, আসলে এটি হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, যেখানে আমরা এভাবে ডিক্লেয়ার করি, সাইজটা থাকে, তার আমরা ভ্যালুটাকে আমরা এভাবে লিখতে পারি ব্র্যাকেটের ভিতরে। এখন এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যে আমরা জানি 5 মানে কি, 0 থেকে 4 পর্যন্ত তার ইন্ডেক্স। তাহলে একবার হবে 0, 1, 2, 3, 4। তাহলে 0 যার তার ইন্ডেক্স, তার ভ্যালু হচ্ছে 10, 1 এর ক্ষেত্রে 20, 2 এর ক্ষেত্রে 30, 3 এর ক্ষেত্রে 40, 4 এর ক্ষেত্রে 50। এটাই হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো আমি এখানে একটি প্রোগ্রাম দেখিয়েছি, যে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারের মধ্যে আমরা কিছু মান রাখবো এবং সেই মানটাকে আবার আউটপুটে দেখাবো। আমরা গত অধ্যায়ে ফর লুপ সম্পর্কে দেখেছিলাম, যে আমরা ফর লুপ কি জানি, যে আমরা এখানে একটা ফর লুপ ব্যবহার করেছি এবং ইন্টিজার i ব্যবহার করেছি, এবং আইটাকে আমরা কি, আমরা প্রথমে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারের সাইজ কত, 10। তার মানে সে 0 থেকে 9 পর্যন্ত এই ইন্ডেক্সে সে ভ্যালুকে রাখতে পারবে। তাহলে আমরা 10টা মানকে আমরা রাখতে পারবো, আবার সেই 10টা মানকে আমরা আউটপুটে দেখাতে চাই, তাহলে আমাদের একটি ফর লুপ লাগবে, আমরা জানি, কারণ ফর লুপ ছাড়া আমরা এই ইন্ডেক্সটাকে আমরা 0 থেকে 9 পর্যন্ত আমরা কিভাবে নিব, তাই না? তাহলে আমরা প্রথমে i = 0, 0 less than 10, কন্ডিশনটি কি, ট্রু। ট্রু যদি হয় তাহলে কি হবে, সে এই লাইনটায় আসবে, যে এলিমেন্ট কি হবে, এলিমেন্ট হবে 0। এরপরে আমরা কি করব, i এর মানটাও কি হবে, 0। তাহলে এলিমেন্ট হচ্ছে এই যে এলিমেন্ট, i এর মান যেহেতু 0, তাহলে এলিমেন্টটা এখন কি হবে, 0। এরপরে আবার ARR মানে অ্যারেটা, অ্যারের 0 পজিশনে আমরা console.readline মেথডের মাধ্যমে আমরা একটা ইনপুট নিব এবং সেটাকে ইন্টিজারে কনভার্ট করে কোথায় রাখবো, 0 নাম্বার লোকেশনে কিন্তু আমরা রাখবো। যেমন আমরা এখানে আমরা প্রথমে কি হবে, যে আমরা এই লাইন লেখার ফলে কি হবে, এলিমেন্ট i এর মান যখন 0 তখন এই 0 দেখাবে, আর এই লাইনের মাধ্যমে আমরা কি করব, আমরা 1 এটাকে আমরা ইনপুট হিসেবে নিলাম,
এরপরে এই লুপটা ঘুরতে থাকবে। এই লুপটা কতক্ষণ ঘুরবে? যতক্ষণ পর্যন্ত এখানে 10 না হবে। যখন 10 হবে তখন কি হবে? সেই লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে কি হবে? আমাদেরকে এই মেসেজটি দেখাবে, এলিমেন্টস ইন অ্যারে আর। আমরা জানি এই অ্যারেটার মধ্যে কি আছে, এখন সবগুলো আমরা যে ইনপুটকৃত মানগুলো সেগুলো কিন্তু এখন রয়েছে। এরপরে আমরা আবার একটি ফর লুপ চালিয়ে এই অ্যারেটাকে আমরা প্রিন্ট করব। তাহলে আমাদের কি হবে? আমরা আউটপুটে এই যা আমরা ইনপুট দিয়েছি সেটাকে আমরা আবার এই আউটপুটে কিন্তু আবার পাবো। তাহলে এটা একটা সহজ প্রোগ্রাম। আমরা ফর লুপের মাধ্যমে কি করলাম? আমরা কিছু মানকে ইনপুট হিসাবে নিলাম, তার 0 থেকে 9 পর্যন্ত যে ইন্ডেক্স, তার মানে 10টা মানকে নিলাম আমরা, সেটাকে আমরা আবার এই ফর লুপের মাধ্যমে এই অ্যারেটাকে আমরা কি করলাম? আউটপুট আমরা দেখিয়ে দিলাম। বাড়িতে বসে তোমরা এটাকে প্র্যাকটিস করবে, খুবই একটি সহজ প্রোগ্রাম। পূর্বের অধ্যায়ে ফর লুপ সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা আছে, ওই ধারণা ক্লিয়ার হলে কিন্তু অটোমেটিক্যালি তোমরা এটা বুঝতে পারবে। আবার একটি আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করে লিখলাম। এখানে অ্যারের সাইজ লিখলাম 5। তাহলে আমরা আবার অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করলাম যে তার 0 ইন্ডেক্সে রয়েছে মান 10, 1 এ নেই, 2 তে আছে 20, 3 তে আবার মান নেই, আবার 4 এ রয়েছে 30। এখন আমরা আবার একটি ফর লুপ ব্যবহার করি এবং এই অ্যারেটাকে আমরা প্রিন্ট করি। তাহলে কি হবে? ইন্টিজার I 0 লেস দেন AR, মানে এই অ্যারেটা আমাদের তার লেন্থ কত? 5। তার মানে সে 0 থেকে 4 পর্যন্ত সে আমাদেরকে মান দেখাবে। তা আমরা যখন এই কন্ডিশন যখন ট্রু হবে তখন কি হবে? সে যখন I যখন 0 তখন সে 10 দেখাবে। এরপরে আবার মান বাড়বে, তখন আবার কি হবে? কন্ডিশন ট্রু হলে আবার যখন সে 1 এ আসবে, 1 এ কিন্তু সে মান পাবে না। মান না পাওয়ার ফলে কি হবে? সে কিন্তু 0 দেখাবে। আবার 2 এর ক্ষেত্রে কিন্তু আবার আসবে, যখন 20 দেখাবে। আবার কিন্তু 3 ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালু দেয়া নাই, তখন কিন্তু আবার 0 হবে। আবার 4 এর ক্ষেত্রে কিন্তু আবার দেয়া আছে, কিন্তু কি 30 দেয়া আছে, আবার 30 দেখাবে। আবার যখন এখানে 5 হয়ে যাবে, যখন 4 হয়ে যাবে আর কি, তখন কি হবে? লুপ থেকে কিন্তু যখন 5 হবে, যখন এটার মান যখন 5 হবে I এর মান, তখন কি হবে? এই কন্ডিশনটি ফলস হবে। কন্ডিশন ফলস হলে কিন্তু বের হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এরপরে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখব। মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারেও বলি। এটি 2 ডাইমেনশনালও হতে পারে এবং 3 ডাইমেনশনালও হতে পারে। যেমন আমরা রো এবং কলাম এখানে থাকবে আমাদের। যেমন আমরা এখানে 2D এর ক্ষেত্রে সিনট্যাক্স হচ্ছে আমরা এভাবে ডিক্লেয়ার করব, ইন্টিজার, তারপরে একটা ব্র্যাকেট থাকবে, একটা কমা থাকবে, তারপরে আমাদের অ্যারেটার নাম থাকবে, আবার নিউ টাইপ উল্লেখ থাকবে, ইন্টিজার। তারপরে এখানে আমরা সাইজ লিখব, যে রো সাইজ কত, কলাম সাইজ কত, 3 2। তার মানে এখানে 3 দুগুণে 6, সে টোটাল কয়টি ডাটা রাখতে পারবে? 6টি ডাটা রাখতে পারবে। তার রো হবে 3টি আর কলাম হবে 2টি। আমরা যদি এখানে ইনিশিয়ালাইজ করি, মান যদি দেই, তাহলে কি হবে? ইন্টিজার 3 2, এখানে আমরা মান দিলাম যে 1,2, আবার দিলাম 3,4, আবার 5,6। এটাকে যদি আমরা ভেঙে দেখাই, তাহলে রো আমাদের 0 1 2, কলাম 0 কলাম 1, এখানে মান দিলাম 1 2 3 4 5 6। তার মানে যদি আমরা লিখি যে এটাকে কিভাবে কম্বিনেশন হবে, একবার হবে 0 0, একবার হবে 0 1, আবার হবে 1 0, আবার হবে কি 1 1, আবার রো 2 এর ক্ষেত্রে হবে 2 0, আবার হবে 2 1। আমরা 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করে একটি প্রোগ্রাম দেখি। আমি এখানে একটি অ্যারে নিয়েছি। টু ডাইমেনশনাল অ্যারে, যার মান দেয়া রয়েছে এখানে, এটি হচ্ছে তার মান। তো আমরা এটাকে শুধুমাত্র আউটপুটে দেখাতে চাই। তাহলে আমরা জানি যে এখানে যেহেতু দুটি রো এবং কলাম, তাহলে আমাদের I এবং J নামে দুটো ভেরিয়েবল লাগবে, কারণ আমাদের দুটি লুপ চালাতে হবে। একটি হচ্ছে রো এর জন্য, আরটি হচ্ছে কলামের জন্য। যে প্রথম লুপটি আমরা রো এর জন্য চালাবো, যে আমরা রো হচ্ছে কত 3, আমাদের I এর মানটা আমরা লেস দেন 3। তারপরে আমরা ইনার লুপ হচ্ছে আমাদের এটি যে, তাহলে আমরা জানি পূর্বের অধ্যায়ের মতো যে আমাদের ইনার লুপ যতক্ষণ পর্যন্ত না ফলস না হবে ততক্ষণ পর্যন্ত আউটারে কাজ করবে না। তাহলে কি হবে? যখন I এর মান যখন 0 হবে, 0 লেস দেন 3, কন্ডিশন ট্রু, তখন সে কি করবে? এই ইনার লুপটায় ঢুকবে। আবার J এর মান যখন 0 হবে, 0 লেস দেন 2, কন্ডিশন ট্রু, তখন কি হবে? সে I এর মানও পাবে সে কত 0, এবং J এর মানও কি হবে 0, তখন সে কি করবে? 0 0 এর ক্ষেত্রে সে মানটা কত পাবে? 1 পাবে। কিন্তু এই 0 এবং 0, তখন সে মানটাকে প্রিন্ট করবে কত? এই অ্যারেটা প্রিন্ট করবে, অ্যারের মধ্যে আসলে কত থাকবে? এই পজিশনে মান থাকবে কিন্তু 1 থাকবে। এভাবে সে আবার যখন
যখন j এর মান আবার 1 বাড়াবে 1 এর ক্ষেত্রেও কিন্তু আবার সে এইভাবে প্রিন্ট করবে। এরপরে সে কি করবে, আবার কি করবে, i এর মান বাড়াবে, যখন i এর মান কত হবে 1 হবে তখন এই কন্ডিশন ট্রু হবে, আবার এই লুপটাই আবার ঢুকবে, তখন কি হবে আবার 1 এর ক্ষেত্রেও সে কি হবে আবার 0 একবার, আবার কি আবার 1 হবে। এরপরে যখন আবার এই কন্ডিশনটি যখন আবার ফলস হবে তখন সে আবার কি রিপিট হবে, i এর মান বাড়াবে 2 হবে, 2 এর ক্ষেত্রে আবার সে কি করবে 2 এর ক্ষেত্রে একবার হবে 0 আবার একবার হবে কত 1। আবার যখন এইটি যখন আবার ফলস হবে তখন আবার সে এখানে যখন আবার বের হয়ে যাবে তখন কি হবে 3 যখন হবে তখন কি আমাদের লুপ থেকে বের হয়ে যাবে। আমরা জানি 3 তখন কিন্তু কি হবে আমাদের আর কোনো কিছু কিন্তু সে প্রিন্ট করবে না, বা আসলে কি আমাদের ডেটাও নাই, সে প্রিন্ট করতে পারবেও না, যেহেতু আমরা কন্ডিশন এখানে দিয়ে দিয়েছি। তাহলে আমরা এভাবেই কিন্তু আমরা একটি 2 ডাইমেনশনাল অ্যারে নিলাম এবং সেটাকে আমরা আবার আউটপুটে ডিসপ্লে করলাম। এরপরে আমরা দেখব যে 3 ডাইমেনশনাল অ্যারে। 3 ডাইমেনশনাল অ্যারে এখানে আমরা এই ব্র্যাকেটের মধ্যে আমরা দুটি সেমিকোলন, আমরা দুটি কমাকে ইউজ করব। এরপরে আমরা এখানে আমরা রো লিখব, আমাদের কলাম লিখব, আমরা এবং আমাদের যে পেজ বা আমরা বলি যদি এটাকে যে আমাদের রো কলাম এবং হচ্ছে পেজ বলি, বা যদি আমরা এটাকে যদি ডেপথ বলি 4k, তাহলে এটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল অ্যারে। তাহলে এটা এখানে আমরা কিছু ইনিশিয়ালাইজ করি যে আমরা দুটি রো নিব, এটা হচ্ছে দুটি রো আমাদের, একটি হচ্ছে 0 এবং 1। আবার আমাদের কলাম হচ্ছে আমরা 3টা কলাম নিলাম, আর হচ্ছে আমাদের ডেপথ হচ্ছে 4টি করে আর কি। আমরা এখানে এই চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করেছি তোমাদের বোঝার জন্য যে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম ইন্ডেক্স, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ইন্ডেক্স, এটি হচ্ছে আমাদের তৃতীয় ইন্ডেক্স। এটাকে যদি আমরা কম্বিনেশন করি তাহলে দেখি কি আমরা কতগুলো আমাদের ডাটা হবে, 3 4 12, 12 দুগুণে 24টি, আমাদের টোটাল কম্বিনেশন কিন্তু হবে কয়টি, টোটাল 24টি কিন্তু হবে। 0 এর ক্ষেত্রে হবে আমাদের 12টি, আবার যখন 0 রো আবার যখন 1 এর ক্ষেত্রে কিন্তু আবার কম্বিনেশন এরকমের হবে, একবার হবে 0 0 0 3 4 0 0 0 1 0 0 2 এভাবে কিন্তু হবে। তাহলে আমরা একটু প্রোগ্রাম দেখি, তাহলে আমাদের ধারণা ক্লিয়ার হবে এটা সম্পর্কে। যেমন এখানে আমরা সেই পূর্বের যে উদাহরণ সেটাকেই আমি এখানে নিয়ে আসলাম তোমাদের সেই উদাহরণটাকে, এবং এটাকে আমি কি করতে চাই, এইটাকেই আমরা আসলে ডিসপ্লেতে দেখাতে চাই। আমাদের এটা হচ্ছে আমাদের সেই আউটপুট, অনেক বড়, কিন্তু একটু বুঝতে পারলে কিন্তু খুব সহজ হবে এবং ধারণাটা অনেক ক্লিয়ার হবে। যেমন এখানে আমাদের রো কয়টি, 2টি, এজন্য আমি প্রথমে লিখলাম 2 প্রথম ফর লুপটা, এরপরে 3 লিখলাম 3, এরপরে আমাদের কত 4, এরপর লিখলাম 4। এখানে কয়টি, 3টি ফর লুপ, কিন্তু 3টি ফর লুপের ক্ষেত্রে বা নেস্টেড ফর লুপের ক্ষেত্রে আমরা জানি যে ইনার ফর লুপটি যতক্ষণ পর্যন্ত ফলস না হয় ততক্ষণ পর্যন্ত এটা কাজ করতে থাকে। এই ফর লুপ 3টির ক্ষেত্রে যদি আমরা মনে করি যে ঘড়ির কথা যদি আমরা চিন্তা করি যে ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে, প্রথমে সেকেন্ড, তারপরে কি মিনিট, তারপরে ঘন্টা, তাহলে কি আমরা কে যখন i এর মান যখন 0 লেস দেন 2 কন্ডিশনটা ট্রু, তখন কি দ্বিতীয় ফর লুপে যখন সে যাবে, আবার যখন কি j এর মান 0 j লেস দেন 3 কন্ডিশনটি ট্রু, i এর মান 0 j এর মানও 0, তারপরে সে এখানে আসলো k ইকুয়াল টু 0 0 লেস দেন 4 কন্ডিশনটি ট্রু, তাহলে সে কি করবে, এই লাইনে আসবে, তো একবার i এর মান, একবার j এর মান, একবার k এর মান সে প্রিন্ট করবে। যেমন এখানে আমরা i j k, এরপরে আমরা লিখলাম কি i j k পজিশনে আসলে কোন ভ্যালুটা আছে, 1 রয়েছে, এজন্য আমরা এই যে অ্যারে আমাদের 3d i j k এই পজিশনে সে কি পেল, 1 কে পেল, সে কিন্তু 1 কে প্রিন্ট করবে। এরপরে কিন্তু সে পর্যায়ক্রমে কিন্তু আবার এই k এর মানটাকে একবার 1, একবার 2, একবার 3 এই পর্যন্ত কিন্তু সে প্রিন্ট করলে কিন্তু আমরা এই ভ্যালুগুলোকে আমরা পাবো। এরপরে যখন কেটা ফলস হবে তখন কিন্তু সে কোথায় আসবে, এরপরে কিন্তু সে এইখানে চলে আসবে। এখানে চলে আসলে কি j এর মান আগে ছিল কত, 0 ছিল, এখন হবে কত, 1 হবে, তাহলে কি হবে 1 লেস দেন 3 কন্ডিশন ট্রু, i এর মান কিন্তু 0ই রয়েছে, কারণ কি আমাদের এই যে ফর লুপটা এই যে এটা কিন্তু এখনো ফলস হয়নি, তাই কিন্তু আমাদের এই লুপে কিন্তু আর যাবে না। তাহলে কি হবে, i এর মান কিন্তু আমাদের সেম রয়েছে, j এর মান কত হলো এখন 1, আর k এর মান কিন্তু আবার 0 থেকে শুরু হবে, আবার কোন পর্যন্ত যাবে সে, আবার কিন্তু আমরা জানি 4, তার মানে 0 থেকে সে 3 পর্যন্ত কিন্তু সে যাবে, তাহলে আবার 8 পর্যন্ত সে প্রিন্ট করবে। এরপরে কিন্তু সে পর্যায়ক্রমে যখন এই কন্ডিশনটি যখন
যে কন্ডিশন যখন ফলস হবে তখন সে আবার এটা চলে যাবে, তখন i এর মানটা 2 হবে, যখন i এর মান যখন 1 হবে তখন কিন্তু সে কি, সে তার দ্বিতীয় রোতে যখন যাবে তখন কিন্তু আবার এই লাইন থেকে কিন্তু প্রিন্ট শুরু হবে, আবার এই লাইন থেকে, তাহলে কিন্তু আমরা 13 পাবো। এভাবে আবার কিন্তু এই লুপটা কাজ করবে, যখন আবার এই লুপটা ফলস হবে, আবার এই লুপ যখন ফলস হবে তখন কিন্তু সে আবার i এর মান যখন বাড়াবে, যখন 2 লেস দ্যান 2 কন্ডিশন কি হবে, তখন ট্রু হবে, তখন সে আর এই লুপগুলো ঢুকবে না, তখন সে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল অ্যারে। তোমরা এই প্রোগ্রামটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এই প্রোগ্রামটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের 3 ডাইমেনশনাল অ্যারের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে। এরপর আমরা দেখব যে ডিসক্রাইব জ্যাকড অ্যারে। সি শার্পের নতুন ধরনের একটি অ্যারে রয়েছে, সেটাকে আসলে জ্যাকড অ্যারে বলে, এবং এটিকে সি শার্পে প্রথমে এটাকে ইন্ট্রোডিউস করে। এটিকে অ্যারে বলা হয় কারণ এর উপাদানগুলো হচ্ছে অ্যারে, এলিমেন্ট সাইজগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। এটা ডিক্লারেশন কেমন, টাইপ, তারপরে ব্র্যাকেট, আবার ব্র্যাকেট, অ্যারে নেম, তারপরে নিউ, টাইপ, তারপর সাইজ, তারপরে হবে আবার একটি ব্র্যাকেট। এখানে এই যে সাইজ, এই সাইজের মধ্যে মূলত উল্লেখ থাকবে তার রোটা রো সাইজ কত হবে। যেমন আমি এখানে এই সিনট্যাক্সের পরে লিখলাম তার রো হচ্ছে 2, তাহলে 2 যদি হয় তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি কিভাবে, একবার হবে কত 0, একবার হবে 1, তার মানে এই 0 তার ভ্যালু সে এলিমেন্ট রাখতে পারবে 4টি, আবার 1 সে এলিমেন্ট রাখতে পারবে কয়টি, 6টি। আমরা এটিকে যদি এখন আমরা জ্যাকড অ্যারের মধ্যে যদি আমরা মান রাখি তাহলে কেমন হয়। এখানে আমরা যদি প্রথমে 0, রো যখন 0 আবার রো যখন 1, তার সাইজ হচ্ছে এলিমেন্ট সংখ্যা 4টি এবং 6টি। 4 এর জন্য আমরা 4টা মান রাখলাম, 0, 1, 2, 3 পর্যন্ত, আবার 6 এর জন্য আমরা রাখলাম আবার 6টি মান। এটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি, এই ব্র্যাকেটের মধ্যে সাইজ উল্লেখ না করেও লিখতে পারি। আসলে এটাকে দেখতে কেমন দেখাবে, আসলে আমরা যে এটা লিখলাম এটাকে আসলে কিভাবে দেখাবে, আমরা যখন যদি 0-র ক্ষেত্রে যদি চিন্তা করি, এবং এখানে কত আছে তার এলিমেন্ট 4, তা 0-র ক্ষেত্রে শুরু হবে কত, একবার হবে 0, 0, 0, 1, 0, 2, 0, 3, তার মানে কি 4 মানে 3 পর্যন্ত হবে, 0 থেকে 3 পর্যন্ত। আবার যদি আবার চিন্তা করি এটার ক্ষেত্রে, তাহলে কত আছে 6, হবে কোন পর্যন্ত, 5 পর্যন্ত, তাহলে কি হবে 1, 0, 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5। এই জ্যাকড অ্যারে, এই যে পূর্বের স্লাইডে দেখানো এই যে জ্যাকড অ্যারেটা আমাদের, এটাকে আমি আবার ডিসপ্লেতে দেখাতে চাই। তো আমি একটি জ্যাকড অ্যারে নিলাম, ইন্টিজার, এই একটা আমাদের জ্যাকড অ্যারে। এরপর এটাকে আমি এবার ইনিশিয়ালাইজ করলাম তার এলিমেন্টগুলোকে। তো আমাদের জ্যাকড অ্যারের রো হচ্ছে কি 2, মানে 0 এবং 1, তার এলিমেন্ট হচ্ছে 4 এবং 6, তার মধ্যে মান দিলাম। এরপরে আমি চাই কি, আমি অ্যারের যে লেন্থ, এর মাধ্যমে আমি অ্যারের লেন্থটাকে আমি দেখাবো। আমি কিভাবে দেখাবো, প্রথমে n ইকুয়াল টু 0, n লেস দ্যান a ডট লেন্থ, এর লেন্থ কত রয়েছে 2, n প্লাস প্লাস, কন্ডিশনটি ট্রু। যদি এটা ট্রু হয় তাহলে কি হবে, সে পরবর্তী লাইনে সে আসবে, তাহলে সে একটা মেসেজ প্রিন্ট করবে, রো কত, n এর মান কত আমাদের 0, তার মানে কি রো 0, এই লাইনটি আসবে, কিন্তু রো হবে কত 0। এরপরে সে এখানে আসবে, এখানে আসার পরে কি হবে, k ইকুয়াল টু 0, k লেস দ্যান a0 ডট লেন্থ, a0 এর লেন্থ কত, এর লেন্থ কিন্তু 4, তাহলে সে কি হবে, আসলে এখানে মানটা কত তার 4, কিন্তু তাহলে এটা কত 3 পর্যন্ত কিন্তু সে ঘুরবে। তাহলে কি হবে, একবার 0, তারপর সে প্রিন্ট করবে 0, 0 পজিশনের, তাহলে সে প্রিন্ট করবে কত 11, একবার প্রিন্ট করবে, একবার 21, এরপরে আবার কত, এই মানটি যখন 4 যখন হবে তখন কি হবে, কন্ডিশনটি কিন্তু ফলস হয়ে যাবে, কারণ কি আমরা 3 পর্যন্ত, আমরা সে 0 থেকে 3 পর্যন্ত যাবে। এরপরে সে কি হবে, এই লুপ থেকে বের হয়ে সে আবার কোথায় চলে যাবে, সে আমাদের এখানে চলে যাবে, n এর মান এই যে এখানে যাবে, এই n প্লাস প্লাস, মানে কি হবে n প্লাস প্লাস n এর মান 0, এক যোগ হয়ে হবে কি হবে 1, তারপরে কোথায় আসবে, এই কন্ডিশনটাকে আবার চেক করবে সে, তারপর সে আবার ভিতরে আসবে, এই ভিতরে এসে সে কি পাবে, সে আবার যখন এই মানটি আবার কত পাবে 6, এই লাইন মানটি কি চেঞ্জ হয়ে যাবে, a1, তখন n এর মান কত, n এর মান হচ্ছে
এই A1 তার লেন্থ কত, তার লেন্থ হচ্ছে 6, তার মানে সে 0 থেকে 5 পর্যন্ত সে যাবে। তখন কি রো প্রিন্ট হবে কোনটা, n এর মান আমরা জানি কত এখন 1, তাহলে এই লাইনটি যখন প্রিন্ট হবে তাহলে কি হবে, রো 1, তারপরে এই মানগুলো সে প্রিন্ট করবে। এই মানগুলো প্রিন্ট করার পরে যখন আবার সে এই লুপ থেকে বের হয়ে গিয়ে যখন আবার n এর মান কত 1 ছিল, যখন 1 যোগ 1 2 হবে, তো 2 লেস দ্যান 2 কন্ডিশনটি কি হবে, কন্ডিশনটি কিন্তু ফলস হবে, তারপরে এই লুপ থেকে বের হয়ে যাবে। এটি হচ্ছে জ্যাকড অ্যারে। তো তোমরা এই প্রোগ্রামগুলো যদি করো তাহলে কিন্তু তোমাদের ধারণা ক্লিয়ার হবে। এরপরে আমরা দেখব যে স্ট্রিং। আমরা স্ট্রিং কি আসলে জানি, স্ট্রিং আসলে কি রাখে, অনেক ডাবল কোটেশনের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার থাকে, সেটাই আসলে স্ট্রিং। এবং এটি হচ্ছে স্ট্রিং সিস্টেম ডট স্ট্রিং ক্লাসের অন্তর্ভুক্ত, এবং স্ট্রিংটি হচ্ছে একটি কিওয়ার্ড। এবং এখানে আমরা কি রাখি, এবং স্ট্রিং একটি যখন আমরা ডিক্লেয়ার করি তখন স্ট্রিং লিখি, ভেরিয়েবলটির পূর্বে নাম, এবং এটাকে ডাবল কোটেশনের মধ্যে আমরা কি রাখি, অনেকগুলো ক্যারেক্টারকে রাখি, সেটাকে আমরা কি বলি, স্ট্রিং। যেমন আমরা একটা স্ট্রিং এর মধ্যে মান রাখলাম, তাহলে কি রাখলাম, স্ট্রিং ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলটির নাম দিলাম, তার মধ্যে মান কি রাখলাম, ডাবল কোটেশন দিয়ে লিখলাম হ্যালো, তাহলে এটা কি একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। যেমন এখানে আমি একটু দেখিয়েছি যে একটা স্ট্রিং নিলাম হ্যালো, আরেকটি নিলাম হচ্ছে অ্যারে, একটি অ্যারে নিলাম, অ্যারে অফ ক্যারেক্টার নিলাম, এখানে অ্যারে অফ ক্যারেক্টার, যেটাকে আবার নিউ এর মাধ্যমে এটাকে আমি আবার আরেকটি স্ট্রিং এ রাখলাম s2, এরপরে আবার s1 এবং s2 টাকে আবার প্রিন্ট করে দেখিয়ে দিলাম, তাহলে আমরা কি পাবো, হ্যালো পাবো। এবং এই যে অ্যারে অফ ক্যারেক্টারটাকে সে একত্র করে লিখবে C#। এটা সহজ একটি প্রোগ্রাম স্ট্রিং এর। এরপর যদি দেখি যে আমরা কিভাবে একটি ইনপুট নিব স্ট্রিং, তো আমরা জানি যে স্ট্রিং টাইপের যদি ইনপুট নিতে চাই তাহলে আমাদের স্ট্রিং লিখতে হবে, আমাদের ভেরিয়েবলটির নাম, তারপরে আমরা একটা মেসেজ শো করব। আমরা console.readline এর মাধ্যমে কিন্তু আমরা কি নেই, আসলে একটা স্ট্রিং কেই নেই, তারপরে আমরা একটা স্ট্রিং কে নিয়ে str এর মধ্যে রাখবো এবং এটাকে আমরা আউটপুটে দেখিয়ে দিব। যেমন আমরা যদি ইনপুট নেই হ্যালো ওয়ার্ল্ড, তারপরে আবার আউটপুটে আমরা পাবো হ্যালো ওয়ার্ল্ড। এরপর আমরা দেখব যে ক্রিয়েট এ স্ট্রিং অবজেক্ট। স্ট্রিং অবজেক্ট কি আসলে, স্ট্রিং অবজেক্ট আসলে যদি আমরা জানতে যাই, স্ট্রিং অবজেক্ট হচ্ছে সিস্টেম ডট ক্যারেক্টার অবজেক্টের ধারাবাহিক সংগ্রহ, যা স্ট্রিংকে উপস্থাপন করে। সিস্টেম ডট স্ট্রিং ক্লাসের মাধ্যমে স্ট্রিং এর রিপ্রেজেন্টেশন হয়। স্ট্রিং অবজেক্টের আমরা যদি স্ট্রিং অবজেক্টকে যদি আমরা নিচের যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। প্রথমে আমরা কি পারি, যে স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং লিটারেলকে অ্যাসাইন করার মাধ্যমে পারি, তারপরে আমরা স্ট্রিং ক্লাস কনস্ট্রাক্টর ব্যবহারের মাধ্যমে পারি, স্ট্রিং কনক্যাটেনেশন অপারেটর ব্যবহার করে পারি, কোনো বৈশিষ্ট্য পুনরুদ্ধার বা মেথড কলের মাধ্যমে যা স্ট্রিং রিটার্ন করে সেটা তার মাধ্যমে পারি আমরা। কোনো মান বা কোনো অবজেক্টকে তার স্ট্রিং উপস্থাপনায় রূপান্তর করতে একটি ফরম্যাটিং পদ্ধতিও অনেক ক্ষেত্রে কল করে। এই সকল পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা আসলে স্ট্রিং অবজেক্টকে ক্রিয়েট করতে পারি। এরপরে আমরা দেখব যে প্রপার্টিস অফ স্ট্রিং ক্লাস। স্ট্রিং ক্লাসের প্রপার্টিস, আমাদের প্রপার্টিস হচ্ছে একটি ক্যারেক্টারস, একটা হচ্ছে লেন্থ। ক্যারেক্টার হচ্ছে বর্তমান স্ট্রিং অবজেক্টে একটি নির্দিষ্ট অবস্থানে ক্যারেক্টার অবজেক্টটি পায়, আবার লেন্থের ক্ষেত্রে বর্তমান স্ট্রিং অবজেক্টে ক্যারেক্টার বা বর্ণের সংখ্যাটি পায়। তাহলে আমাদের আসলে প্রপার্টিস হচ্ছে দুটি, একটি হচ্ছে ক্যারেক্টার আর একটা হচ্ছে লেন্থ। এরপরে আমরা দেখব যে স্ট্রিং ক্লাসের বিভিন্ন ধরনের মেথড সম্পর্কে আমরা জানবো। আমাদের অনেকগুলো মেথড রয়েছে, আমি এখানে গুরুত্বপূর্ণ যে সকল মেথডগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি একটু বলবো। যে প্রথমে রয়েছে ক্লোন, যে এই ক্লোন কি করে, আসলে অ্যানাদার কপি অফ সেম ডাটাটাকে সে রিটার্ন করে, মানে অন্য একটি স্ট্রিং এর মধ্যে যেটা থাকে সেটাকেই সে কি করে, সেটাকে আবার সে রিটার্ন করতে পারে, সেম কপি আর কি, কোনো চেঞ্জ হয় না। এরপর রয়েছে কম্পেয়ার, দুটি স্ট্রিং এর সাথে কম্পেয়ার করে, যদি স্ট্রিং সমান হয় এবং সেম যদি হয় দুটি স্ট্রিং তাহলে 0 রিটার্ন করে। আবার যদি প্রথম স্ট্রিং যদি দ্বিতীয় স্ট্রিং এর চেয়ে যদি বড় হয় তাহলে সে 1 রিটার্ন করবে। আবার যদি প্রথম স্ট্রিংটা যদি দ্বিতীয় স্ট্রিং এর চেয়ে যদি ছোট হয় তাহলে সে -1 রিটার্ন করবে। এরপর কনক্যাট, দুই বা তার অধিক স্ট্রিংকে
একত্রিত করে কনক্যাটেনেশন। এরপরে রয়েছে কন্টেন্টস, কোন একটি স্ট্রিং অন্য কোনো স্ট্রিং এর মধ্যে রয়েছে কিনা সেটা চেক করার জন্য এই কন্টেন্টস ব্যবহার করা হয়। এরপর রয়েছে কপি, কোন একটি স্ট্রিং ভেরিয়েবলের মান অন্য কোনো স্ট্রিং এ কপি করা। এরপর রয়েছে এন্ডস উইথ, কোন নির্দিষ্ট স্ট্রিং এর শেষের অংশের এর সাথে অন্য কোনো স্ট্রিং এর মিল রয়েছে কিনা তা চেক করে, মিল থাকলে সে ট্রু রিটার্ন করে, আর যদি মিল যদি না থাকে তাহলে কিন্তু সে ফলস রিটার্ন করে। এরপর রয়েছে ইকুয়ালস, ইকুয়ালস দুটি স্ট্রিং সেম ভ্যালু কিনা চেক করে, ভ্যালু যদি সেম হয় তাহলে ট্রু হয়, আর ভ্যালু যদি সেম না হয় তাহলে সে ফলস রিটার্ন করে। এরপর রয়েছে ফরম্যাট, সি শার্প ফরম্যাট পদ্ধতিটি নির্দিষ্ট স্ট্রিং এর এক বা একাধিক ফরম্যাট আইটেম গুলোকে নির্দিষ্ট বস্তুর স্ট্রিং রিপ্রেজেন্ট করে রিপ্লেস করতে ব্যবহৃত হয়। মূলত বিভিন্ন ধরনের ফরম্যাটকে ইউজ করা যায়। এরপর রয়েছে গেট টাইপ, অবজেক্টের টাইপ বের করে, অর্থাৎ সিস্টেম টাইপ কি সেটাকে সে বের করার জন্য আমরা এই মেথডটাকে ব্যবহার করি। এরপর রয়েছে ইন্ডেক্স, কোন স্ট্রিং এর মধ্যে নির্দিষ্ট কোনো ক্যারেক্টার কোন ইন্ডেক্সে রয়েছে তার নাম্বার, মানে ইন্ডেক্সটাকে সে ডিসপ্লে করে। যদি আমরা একটা লিখি যে হ্যালো ACLLO, তাহলে ওটা কোন ইন্ডেক্সে রয়েছে সেটাকে সে ডিসপ্লে করবে। এরপর রয়েছে ইনসার্ট, ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে কোন স্ট্রিং এর মধ্যে কোন ক্যারেক্টারকে ইনসার্ট করার জন্য এটি ব্যবহৃত হয়। যে আমরা যে কোনো একটা নির্দিষ্ট ইন্ডেক্স যদি বলে দেই যে এই ইন্ডেক্সের মধ্যে কি হবে, একটি ক্যারেক্টারকে সে ইনসার্ট করবে, তখন এটাকে আমরা ব্যবহার করতে পারি। এরপর রয়েছে জয়েন, অ্যারে এর এলিমেন্ট গুলো সেপারেটরের মাধ্যমে একত্রিত করে। মূলত যেমন আমরা যদি চাই যে কোনো একটি সেপারেটর ব্যবহার করব, একটা হাইপেন দিলাম, তখন এই জয়েন ব্যবহার করে কিন্তু আমরা কোনো একটি স্ট্রিং এর মধ্যে যদি অনেকগুলো ওয়ার্ড থাকে তাহলে কিন্তু আমরা এই জয়েন ব্যবহার করে একটি সেপারেটর ইউজ করতে পারি। এরপর রয়েছে রিমুভ, কোনো স্ট্রিং এ নির্দিষ্ট কোনো ক্যারেক্টার রেখে বাকি যদি ক্যারেক্টারকে রিমুভ করতে চাই তাহলে আমরা এই রিমুভটাকে ব্যবহার করি। এরপর রয়েছে রিপ্লেস, কোন স্ট্রিং এর কোনো ক্যারেক্টারের স্থলে যদি আমরা অন্য কোনো ক্যারেক্টারকে রিপ্লেস করতে চাই তাহলে আমরা রিপ্লেস মেথডকে ব্যবহার করতে পারি। এরপর রয়েছে স্প্লিট, স্প্লিট অর্থ কি, একটি স্ট্রিংকে যদি ভেঙে আমরা সাব স্ট্রিং এ তৈরি করতে চাই তাহলে আসলে আমরা স্প্লিট মেথডকে আমরা ইউজ করতে পারি। এরপর রয়েছে স্টার্টস উইথ, কোন স্ট্রিং এ প্রথম ক্যারেক্টার চেক করে, যদি পায় তাহলে ট্রু, না পেলে ফলস, যেহেতু লেখা রয়েছে কি স্টার্টস উইথ। তারপর রয়েছে সাব স্ট্রিং, নির্দিষ্ট ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে ওই ইন্ডেক্স পর্যন্ত বাদ দিয়ে বাকি ইন্ডেক্সকে প্রদর্শন করে। টু ক্যারেক্টার অ্যারে, কোন স্ট্রিংকে ক্যারেক্টার হিসেবে প্রদর্শন করতে পারে। টু লোয়ার, কোন স্ট্রিংকে লোয়ার কেসে রূপান্তরিত করে। টু আপার, কোন স্ট্রিংকে আপার কেসে রূপান্তরিত করে। তারপর রয়েছে টু স্ট্রিং, আসলে স্ট্রিং এ রূপান্তরিত করে কোনো কিছুকে যদি সেটা ক্যারেক্টার হয়ে থাকে। এরপর রয়েছে ট্রিম, কোন স্ট্রিং এর যদি কোনো স্ট্রিং এর আমরা যদি লিখি যে ডাবল কোটেশনের মধ্যে যদি স্পেস দেই, হোয়াইট স্পেস, তাহলে এই ট্রিম দিলে কি হবে, সেই সামনের দিকের বা স্ট্রিং এর পরের দিকের হোয়াইট স্পেস গুলোকে সে রিমুভ করতে পারে। তো এইগুলো ব্যবহার করে তোমরা যদি প্রোগ্রাম লিখো তাহলে বা শিখলে কিন্তু তোমরা জানতে পারবে। ছোট ছোট প্রোগ্রাম দেওয়া রয়েছে, যেমন আমি কিছু কিছু প্রোগ্রামকে ব্যবহার করেছি, যেমন ক্লোন ব্যবহার করে একটি প্রোগ্রাম দিয়েছি, তারপরে কম্পেয়ার মেথড ব্যবহার করে একটি প্রোগ্রাম দিয়েছি, খুব সহজ সহজ প্রোগ্রাম, এগুলো তোমরা দেখবে। তারপরে আমি কনক্যাট ব্যবহার করে যে বলেছি দুটি স্ট্রিংকে সে কি করতে পারবে, সে কনক্যাটের মাধ্যমে কি করতে পারবে, সে একত্রিত করবে, এই যে কনক্যাটকে ব্যবহার করে সে দুটি স্ট্রিংকে। এরপরে কপি, যে এখানে আমার একটা স্ট্রিং এর মধ্যে রয়েছে হ্যালো, আর একটা স্ট্রিং এর মধ্যেও সেই হ্যালোটাকে কপি করতে পারবে, তাহলে কি আমরা সেম জিনিসটাকে কিন্তু পাবো ওই দুটি স্ট্রিং কে প্রিন্ট করলে। এরপরে ইকুয়াল, যে আমরা যদি দেখি যে দুটি স্ট্রিং সমান কিনা তাহলে কি হবে, যে আমরা এখানে যেমন আমরা কম্পেয়ার করলাম s1 ইকুয়ালস s2, তাহলে আমরা কি পেলাম, ট্রু পেলাম। আবার পরবর্তী ক্ষেত্রে আমরা কি পেলাম, s1 ইকুয়াল s2, s1 আর s2 কি সমান না, সেক্ষেত্রে কি হবে, ফলস হবে কিন্তু। এরপরে টু লোয়ার, যেমন এখানে আমাদের এইচটা বড় হাতের আছে, অন্যগুলো কিন্তু কি স্মল লেটার, আবার সিটা কি বড় হাতের, আমরা চাচ্ছি সবগুলোকে লোয়ার, তাহলে টু লোয়ার মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, সবগুলো কিন্তু আমরা আউটপুটে পাবো কি লোয়ার পাবো। আবার যদি আপার চাই তাহলে কিন্তু আমরা আবার আপার ব্যবহার করে কিন্তু আমরা আপার।
এরপরে ট্রিম, যেমন এখানে আমার হোয়াইট স্পেস রয়েছে সামনে, ট্রিম ব্যবহার করার ফলে কিন্তু কি আউটপুটে আমি সামনের হোয়াইট স্পেসটা পাবো না। তোমাদের হোমওয়ার্ক দেওয়া রয়েছে, আমি অনেকগুলো প্রোগ্রাম দিয়েছি এবং বর্ণনা দিয়েছি, অনেকগুলো প্রোগ্রামের সংখ্যা বাড়িয়েছি যেহেতু আমাদের চ্যাপ্টার গুলো আমরা এখন সামনে এগোচ্ছি। তোমরা এখন আগের চেয়ে ভালো পারো বলে আমি আশা করি, তোমাদের ধারণা অনেক ক্লিয়ার হয়েছে বলে আমি মনে করি। তোমরা সুতরাং এই প্রোগ্রামগুলো করবে, বা এছাড়াও বিভিন্ন রকমের প্রোগ্রাম রয়েছে সেগুলোকে তোমরা বাসায় বসে সলভ করার চেষ্টা করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ইনবক্স করতে পারো বা আমাকে মেইল করতে পারো। তো এই ভিডিওটি তোমরা দেখতে এই skills.gov এ যেতে পারো বা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে যেতে পারো। তা আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই অধ্যায়টা ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রোগ্রামিং চর্চা করার জন্য এই সকল অধ্যায়গুলো জানা। আমরা যদি পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় যদি ভালোভাবে বুঝতে পারি, জানতে পারি, তাহলে কিন্তু আমরা প্রোগ্রামিং এ অনেক এগিয়ে যাব এবং এই সময়টা কিন্তু প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য কিন্তু খুব ভালো একটি সময়। তাহলে আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং প্রোগ্রামিং প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা নিজের দক্ষতা উন্নয়ন করবে এবং দেশের দক্ষ মানব সম্পদে পরিণত হবে। ধন্যবাদ সবাইকে।